ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় নিতে হবে আইনের আশ্রয়, বাড়াতে হবে কূটনীতিক তৎপরতা। ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত, আহত ২০ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দনকে তোলা হচ্ছে আদালতে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং দুবাইয়ে যুব এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান, ফাইনালে ওঠার লক্ষ্য টাইগার যুবাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি আইনের আশ্রয় নেওয়া উচিত, এমন মত বিশ্লেষকদের। তবে বাংলাদেশে নিজেদের অনুগত সরকার না থাকায় হতাশা থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। এ অবস্থায় কূটনীতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পতাকা মারানোর ছবিতে তোলপাড় হয় ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার রেশ আঁচড়ে পড়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভেঙে ফেলা হয় জাতীয় পতাকার স্ট্যান্ড, নিরাপত্তা দেয়াল। বিক্ষুব্ধদের হামলা থেকে বাদ যায়নি কর্মকর্তারাও। তবে সম্প্রতি সেই ছবি বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার জানায়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করে মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় এজেন্টরা। আদতে এর কোনো অস্তিত্বই ছিল না। ভারতীয় মিডিয়ার এমন তথ্য সন্ত্রাস শক্ত হাতে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা প্রতিবাদ জানাতে পারি ওই সরকারের কাছে, যেমন জানাতে পারি, এবং একই সাথে আমরা আমাদের ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। কেউ যদি আমার সার্বভৌমত্ব বা আমার আত্মমর্যাদা নিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব এবং শক্তভাবে তার প্রতিবাদ করব, যেটা আগের সময়ে ছিল না। বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক রিলেশন খুব কম সময়েই ছিল। দীর্ঘদিনের নতজানু নীতির বিপরীতে ন্যায্যতার দাবি উঠলে আরও প্রতিক্রিয়া দেখাবে ভারত। তবে নিজেদের স্বার্থেই ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাওয়ার লড়াই করছে এখন। এতদিন আমাদের যে এক ধরনের সাবঅর্ডিনেট হয়ে থাকা, সেই জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা হয়তো তৈরি হচ্ছে। একটা বড় ম্যাস গ্যাদারিং হয়ে গেল, এই বুঝি বাংলাদেশের সাথে একটা বড় সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমার কাছে কনফ্লিক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে যদি আমি দেখি, তো আমার কাছে তেমনটা মনে হয় না। আশা করি সরকার যে অনুধাবন করতে পেরেছে এবং তাদের দুঃখ প্রকাশ করেছে, সেই জায়গাটাই হবে ভারতের নীতি নির্ধারণের জায়গায় এবং পরবর্তী স্টেপের জায়গায় একমাত্র অবলম্বন এবং একমাত্র কৌশল। ভারতের তথ্য সন্ত্রাস মোকাবিলায় শক্তিশালী পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। প্রোপাগান্ডা দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও লং টার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জন্মলগ্ন থেকে বৈরী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। চীনের সঙ্গেও সীমান্ত সহ নানা ইস্যুতে রয়েছে মতবিরোধ। শুধু চীন কিংবা পাকিস্তান নয়, প্রতিবেশী অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও ভারতের তিক্ততা চরমে পৌঁছেছে। এবার নতুন করে বাংলাদেশের সাথে তৈরি হয়েছে টানাপোড়েন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে ভারত, যা দেশটির জন্য খুবই দুঃসংবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী এ দেশগুলোর কোনোটির সঙ্গেই খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারি মনোভাব। কয়েকটি দেশের সঙ্গে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নেই আছে সংকট। 47-এর পর থেকেই ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের। পরবর্তীতে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও মুম্বাই হামলার পর অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার।
সম্প্রতি নেপালেও তাদের 3টি সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা 3টি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সব মিলিয়ে ছোট্ট এই দেশটি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত। তামিল ইস্যুতে ভারতের সাথে অনেক আগে থেকেই শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, কিন্তু তাতে আরও ছাই ঢেলেছে চীন। বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। মালদ্বীপ নিয়েও চিন্তার ভাঁজ ভারতের কপালে। দেশটিতে গেল বছর ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভালো সাড়া ফেলেছে মালদ্বীপে। প্রেসিডেন্ট মুইজু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে শুরু করেছে সীমান্ত আলোচনা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না কোনো মতেই। দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। দেশ দুটির মধ্যে সম্পর্ক বর্তমানে উত্তপ্ত পর্যায়ে, যার ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। গেল 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করেই এগিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, ফলে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে দেশটি, এমনটি দাবি করেছেন বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাইকোর্টে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের রোলার সম্মেলনে কথা বলছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Mustafa Kamal, among others, of 1950s London, where these members of what I now call the chosen generation experienced a profound transformative experience that led eventually to each of them assuming leadership roles upon their return home and shape the destiny of the nation for decades thereafter. Like that generation of movers and shakers, history now asks of your generation to lead by example, ensuring that the values you espouse are reflected in your actions. দর্শক, হাইকোর্টের সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের রোলার সম্মেলনে কথা বলছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ভারতকে উদ্দেশ্য করে বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেব না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তিনি আরও বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা দেখছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদের জন্য প্রধান উপদেষ্টায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এদের সমাজের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাহলে কতগুলো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পুলিশ জানায়, শুক্রবার সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কে যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 1 জনের। খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সড়ক দুর্ঘটনায় 2 মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে আজ তোলা হবে চট্টগ্রামের আদালতে। এর আগে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। চন্দন কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল চন্দন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে একটি পেয়ারা বাগান থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে 9টার দিকে উপজেলার নাচল ইউনিয়নের হাকরোল সাঁওতালপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সেচ দেয়া ড্রেন থেকে কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। কামরুল ইসলাম নাচল ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কিভাবে মৃত্যু হয়েছে এ নিয়ে কিছু জানা যায়নি এখনো। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড় সদর সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8/9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে। বিজেপি জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গিয়ে পরদিন ভোরে ফেরার পথে বিএসএফ এর চানাকিনা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। একসময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। নতুন করে দাম বাড়ানো হলেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। আর কৃষকরা বলছেন, সরকারের দামের চেয়ে খোলা বাজারেই ধানের দর বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নয় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 17 নভেম্বর থেকে কুষ্টিয়া সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহের অভিযান। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 47 টাকা, আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। তবে এবছর কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও ধানের সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট নন কৃষকেরা। তারা বলছেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারেই ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। ফলে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধানের যে খরচ না, খরচ হিসাবে আমাদের লস হবে। বাজারে অন্তত 1500-র উপরে যাতে হবে, তাতে তাহলে আমাদের কিছু থাকবে। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে। এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। 1350 টাকা তো বেশিছি বাড়ির উপর থেকে এনে, তাহলে সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে। বাড়ির পাইতে তো বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে গত বছরের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এ দাম নিয়েও চালকল মালিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও
আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। বর্তমান যে ধানের বাজার, এই বাজারে যে অবস্থায় আছে, আমরা এই অবস্থায় চাউল মিল মালিকরা দিতে পারবে বলে তারা সন্তুষ্ট জানাইছে। তবে সরকারি নির্ধারিত মূল্যে এবার যথাসময়েই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেই আশাবাদী জেলা খাদ্য বিভাগ। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্পূর্ণ। চলতি মৌসুমে জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জলে গেছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর খাল খনন প্রকল্পের প্রায় 300 কোটি টাকা। খননের 2 বছর না যেতেই অধিকাংশ খালই এখন মৃতপ্রায়। জলাবদ্ধতা নিরসন, ভূ উপরিস্থ পানি চাষাবাদের ব্যবহারের জন্য প্রকল্প নেওয়া হলেও সুফল পাচ্ছে না কৃষকরা। কাজী সাহেদের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজশাহীর কাটাখালী খালের দৃশ্য এটি। 2 বছর আগে 14 কোটি টাকা ব্যয়ে খনন হলেও এখন মৃতপ্রায়। কোথাও কচুরিপানা, কোথাও আবর্জনার স্তূপ। নাটোরের খালগুলোতে কোথাও হাঁটু পানি, চাঁপাইনবাবগঞ্জের 30 ফুট খাল ঠেকেছে 8 থেকে 10 ফুটে, কোথাও কোথাও তাও নেই। নওগাঁর খালগুলোর হালও এর ব্যতিক্রম নয়। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণে 2019 থেকে 2024 অর্থ বছরে 250 কোটি 56 লাখ টাকা ব্যয়ে রাজশাহী ও রংপুর অঞ্চলে খাল খনন করে বিএমডিএ। চাষিরা বলছেন নামে মাত্র খাল খনন করে টাকার অপচয় করেছে বিএমডিএ। পানি পদ্মা থেকে তো আসেই না আসলে এই খাল খনন করে কোনো লাভ আছে? খালটা ভালো করে করেনি, মানুষ সব চিটবাট করে টাকা পয়সা খাইলেছে, খালের দিক যায় দেখেন যে সব ভেঙে চুরি। কি অবস্থা আমার বাড়ি ঘরের, কাইটি মাটি বেচার লাগি একবারে রাস্তা একবারে সমান করে খুঁড়ি বেচলো মাটি বেচলো, সব বেশি সব তো শেষ করে দিল। তো রাস্তাটাই ড্রেনটাই শেষ করে দিয়েছে। এটা ভালো করে পরিপুক্ত দিতে হবে, রাস্তাটা বড় করতে হতো, কিন্তু এরা পাড়াপাড়িকে আস্তে অল্প কিছু করেছে করে চলে গেছে। বিএমডিএর খাল খনন প্রকল্প স্থানীয়দের কাজে না আসার পেছনে প্রকল্প পরিকল্পনায় ঘাটতি ও অনিয়ম হয়েছে বলে দাবি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই খাল খননে কখনো পানি আমরা দেখি না যে ধারণ করার ক্ষমতা রাখে এবং এটা ওয়াটার লেভেল কোনোভাবেই তারা নিতে জানে না। এখনো খনন করতে পারে নাই, প্রকল্প ডিসেম্বরে শেষ। তাহলে এই খাল যদি খনন না করেই প্রকল্প শেষ হয়ে যায় তাহলে কৃষকদের গলার কাটা হয়ে থাকলো। খলাবাড়িয়া থেকে ত্যাঘর পর্যন্ত যে খাল খনন করা হয়েছে, এই খাল খননের সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের যে সুবিধা, মূলত এই কারণেই খালগুলো খনন করা হয়। তো জনগণ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। মূলত অপরিকল্পিতভাবে এই খাল ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিএমডিএর চেয়ারম্যান বলছেন খাল খননে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অভিযোগ আসলে অবশ্যই সেগুলো কমিটি করে হোক, একক হোক, ইনকোয়ারি করে অবশ্যই ব্যবস্থা দিতে হবে। প্রিলিমিনারি একটা সিস্টেম আছে যে তাদের সাথে তাকে দিতে হবে, ডিফেন্স করে দিতে হবে তার বক্তব্য কী, তারপরে তখন এনকোয়ারিতে যাবে। বিএমডিএ গেল 5 অর্থ বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনো কাজে না আসা এই খাল খনন প্রকল্পে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ খাল খননে প্রতি বছর গড়ে 100 কোটি টাকার উপরে ব্যয় করেছে। কাটাখালীর এই খালটির যে দুর্দশা, দেশের অন্য অঞ্চলগুলিতে বিএমডিএ যে খাল খনন করেছে তার হাল একই রকম। স্থানীয়রা বলছেন এই খাল খনন তাদের কোনো কাজে আসেনি, পুরো টাকাটাই গেছে জলে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। অবৈধ নিয়োগ ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। বিস্তারিত সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিল্পী আক্তার। অভিযোগ আছে স্বামী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুর রহমানের দাপটে অবৈধ উপায়ে বনে যান প্রধান শিক্ষক। সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে আবেদন করতে এমপিও ভুক্তির পর ন্যূনতম 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু স্বামীর প্রভাবে 2010 সালে এমপিও ভুক্ত হয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে শিল্পী আক্তারের সময় লাগে মাত্র 3 বছর।
পরে স্বামীকে এডহক কমিটির সভাপতি বানিয়ে বিদ্যালয়ের যাবতীয় আয় ব্যয় গোপন, ছাত্রছাত্রীদের সেশন ফি, মালামাল ক্রয় এবং ভর্তি ফি সহ অনুদানে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে শিল্পী আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে। শাহজাহান মোল্লা বারবার 4 বার এ পর্যন্ত সভাপতি নিযুক্ত হয়েছেন, কিন্তু স্কুলের কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। উনি একজন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে তার নিম্নতম যোগ্যতা লাগে 12 বছর, সেখানে উনি 2 বছর 7 মাসে উনি প্রধান শিক্ষক হয়। কাশিম নামের এক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, তাকে নিয়োগ দিয়ে এবং কি তার বেতন উঠায়ও শিল্পী ম্যাডাম পর্যন্ত খেয়েছে স্কুলের প্রধান শিক্ষক। কাজ কাটা, তারপরে অর্থ আত্মসাৎ, ওনার বিরুদ্ধে ব্যাংকের যে রিজার্ভ ফান্ড টাকাগুলা ওগুলি উত্তোলন করে আত্মসাৎ করছে। তবে অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার। আমি কিন্তু হেডমাস্টার স্কেল অভিজ্ঞতা কম দেখে হেডমাস্টার স্কেল আসে নাই। আমি কি করলাম, এই যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এটা তো ক্যাশ খাতা আছে, সবকিছুই তো আছে, আমাদের আয় আছে ব্যয় আছে, সবই তো আছে। ওরা একটা ষড়যন্ত্রকারী টিচার, যে 6 জন 7 জন টিচার হলে জাল সনদদারি টিচার, তারই ভাই স্বামীরা মিলেই তো আবার এগুলি করতেছে। উপজেলা প্রশাসন জানায় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে করা হয়েছে কমিটি। তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। সবগুলো অভিযোগের তদন্ত রিপোর্ট আসলে আমরা হয়তো বিধিবিধান এবং প্রজ্ঞাপনের আলোকে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, অথবা আইন কানুন বিধিবিধান এবং প্রজ্ঞাপনে যেটা বলা আছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।